দেখেন রিশেপ টুল, ধরে নেন এটা আমার একটা ডিফল্ট ভাবে যে কালার অনুযায়ী শেপ অনুযায়ী নিয়ে নিলাম। আমার এই লাইনটা এখান থেকে এটা একটু বাড়ানোর প্রয়োজন। এখন যদি আমি এখান থেকে বাইরে বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এই জায়গাতে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমরা জানি অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া মডিফাই করতে পারি। ওকে ঠিক আছে, ওই সময় ইন্টারনেট চলে গেছে আর আমি ওর সাথে কথা বলতেও ছিলাম, পরে দেখি কোনো ইন্টারনেট নাই। স্ক্রিন শেয়ার দিছিলাম। ওকে, আচ্ছা বোঝানোর জন্য এটা নিছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে রিশেপ টুলের ক্ষেত্রে কি দেখেন, এটা সাধারণত শেপকেই পুনরায় রিশেপ করে। যেমন এখান থেকে আমি একটা টুল নিলাম, এখন আপনার কাজের প্রয়োজনে আপনার মনে করেন যে এখান থেকে একটু কোণ বাড়ানোর প্রয়োজন পড়ছে, এ পাশ থেকে একটু কোণ বাড়ানোর প্রয়োজন পড়ছে, অর্থাৎ আপনার শেপকে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখান থেকেও আপনার মডিফাই করার প্রয়োজন পড়ছে। এখন আমি যদি এখান থেকে মডিফাই করতে চাই, আমি কিন্তু সরাসরি মডিফাই করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে কেন মডিফাই করতে পারবো না? এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আমরা এদিকে সাধারণভাবে কিন্তু মডিফাই করতে পারি না। কিন্তু রিশেপ টুল সে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ছাড়াই মডিফাই করতে পারে। আবার এটা বললেও ভুল হবে, সে অটোমেটিক্যালি ক্লিক করার সাথে সে নিচ থেকেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে মডিফাই করে ফেলে। কিন্তু এদিকে যখন আমরা মডিফাই করতে চাই আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে মডিফাই করতে হবে। এক্সাম্পল স্বরূপ এখানে মডিফাই করতে যাচ্ছে, এখানে প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হলো, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর তারপরে যেটা টেনে এখন মডিফাই করতে পারতেছে। এখন যদি ঘুরাইতে চাই, কার্ভ করতে চাই, এখান থেকে অ্যাঙ্কর কার্ভ পয়েন্টে এসে তারপর এটা কার্ভ করতে হচ্ছে। কিন্তু এত ধরনের যে সময়গুলো লাগতেছে, তারপর সিম্পল ভাবে এপাশেও এই ধরনের যে সময়গুলো লাগতেছে, এই সময়গুলো রিশেপ টুলের ক্ষেত্রে লাগবে না। এখান থেকে রিশেপ টুল কোথায় আছে? এটাতে থাকার কথা না, টুলটাতে, এটাতে, যে রিশেপার টুল। এটার জন্য আমাদের প্রথমে কি করতে, আপনি যেই হ্যান্ডেলটা বা যেই পাথটা আপনি মডিফাই করতে যাচ্ছেন এটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এইটা সিলেক্ট করে নিয়ে নিলাম, রিশেপ টুলে আসলাম, আসার পরে খালি আপনি ধরে টেনে দেন, তাহলে এটা দেখেন এতক্ষণ যে কাজটা করতে হইলো, সময় লাগলো, এটা কিন্তু অনেক দ্রুতই করা যাচ্ছে। এটা সিলেক্ট করা হয়নি, এই জন্য সিলেক্ট করলাম, রিশেপ টুলে আসলাম, এ পাশ থেকে এটা মডিফাই করলাম, এ পাশ থেকে এটা মডিফাই করলাম, এখান থেকে এটা একটু চিকন করে দিলাম, এখান থেকে এটা একটু চিকন করে দিলাম। বা এইভাবে আপনি আপনার শেপের মডিফাই করে বিভিন্ন রকম জিনিস বানাইতে পারেন, যেভাবে প্রয়োজন সেভাবে আপনি বানায় নিতে পারেন। এটা কি করতে, সরাসরি শেপকে মডিফাই করতেছে। আর আর এই দিকের ক্ষেত্রে আমরা সরাসরি মডিফাই করতে পারি না। এতটুকুই আপনি, এটা শুধু শেপকে সরাসরি মডিফাই করার জন্য। আচ্ছা ভাইয়া। ভাইয়া আগে অ্যাঙ্কর সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, রিশেপের। হ্যাঁ, অ্যাঙ্কর সিলেক্ট করতে হবে না, আপনাকে পাথ সিলেক্ট করতে হবে। আর রিশেপ তো আপনার অ্যাঙ্কর ছাড়াই কাজ করতে পারে, সে নিজেই অ্যাঙ্কর তৈরি করে নেয়। সমস্যা হলে বলবেন, আবার রিশেপটা দেখাই দেবো। তাহলে নাইটবার মূলত যে সমস্যা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন টুল। মানে দেখেন আমার আসলে সময় মাথায় আসে না যে এটা দিয়ে কিছু কাজ আছে, আমি তো জাস্ট ওই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি আর বাকিগুলো দিয়ে একটু একটু কাজ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার দেখেন আমি আপনাকে বলি কিভাবে করবেন। এটা আমি নিলাম। আচ্ছা, আপনাকে এখন বলতেছি, আপনি আমাকে এই কর্নারটা এখানে এনে দেন, এটা এখন এখানে নিয়ে আসেন। এখন কিভাবে আনে দিবেন আমাকে? আপনি যেহেতু একটু ব্যবহারই করেন উপরের না। লেফট পাশের উত্তর পাশের এই কর্নারটা এখানে আন। এখানে আনলাম, এটা এই যে এই কর্নার এই জায়গায় এনে দিবেন আমাকে, এই কর্নারটা এই জায়গায় এনে দিবেন, বর্তমান মাউসটা আমার যেখানে আছে। বাবা, তাহলে আপনি এখন কিভাবে এটা করবেন? তো পারবো না ভাই। এটা দেখেন এই হ্যাঁ পারবো। দেখেন প্রথম দিন ক্লাস যেমন ছিল 1 নাম্বার 2 নাম্বার করে বলছিলাম যে কোনটার কি কাজ। যেমন কি বলছিলাম, সিলেকশন টুল আমাদের মুভ করার ক্ষেত্রে ব্যবহার হয়, রিসাইজ করার ক্ষেত্রে ব্যবহার হয়, তারপরে আপনার কন্ট্রোল ডি অল্টার চেপে কপি করার ক্ষেত্রে ব্যবহার হয়। আর নিচের যে সিলেকশন টুল আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইলাস্ট্রেটরের জন্য। এই টুলটাও কিন্তু আমাদের ফটোশপে ছিল, তবে কোথায় ছিল বলেন দেখি? নিচের দিকে ছিল ফটোশপে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে দেওয়া হয়েছে কেন? এটা ইলাস্ট্রেটরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যে কোনো শেপকে সরাসরি মডিফাই করার জন্য আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুল এটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ দেখেন, এখান থেকে আমি এটা নিচের দিকে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটা শুধু সিলেক্ট করলাম, টেনে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, যেমন এটা এখন নিচ থেকে চাইলে আমি এখন নিচে এনে মডিফাই করতে পারতেছি। আই থিঙ্ক অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে জি ভাইয়া, এটা একটা। জি ভাইয়া, ওই যে এখন আমার খেয়াল হয়েছে যে আগে যে আমরা পেন টুলে কাজ করার পরে যদি কোনো পয়েন্টকে মানে একটু সরাইতাম, তখন অল্টার কন্ট্রোল দিয়ে চাপলে ডাইরেক্ট সিলেকশন আচ্ছা টুল হ্যাঁ, আসতো, বা ডাইরেক্ট সিলেকশন আইকনে যাইতাম, হ্যাঁ তাই না? কন্ট্রোল, হ্যাঁ ডাইরেক্ট ওই ডাইরেক্ট সিলেকশন টুল এটাই। এখন তারপর দেখেন আমি ও এখন চারটা কর্নার, এটা কর্নারগুলোর মধ্যে শুধুমাত্র এই কর্নারটা আর এই কর্নারটা রাউন্ড করতে যাচ্ছে, বাকিগুলো করতে যাচ্ছে না। কিন্তু আমি যদি একটা রাউন্ড করি সবগুলো রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি শুধুমাত্র এই কর্নারটা আর এই কর্নারটা রাউন্ড করব, তাহলে আমাকে ডাইরেক্ট সিলেকশন টুলই ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখেন এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা দিলাম, এখন শুধুমাত্র এই দুটো কর্নার আমি মুভ করতে পারতেছি। জি ভাইয়া। ভাই হ্যাঁ আপু, এই সিস্টেমটা তো আমাদের এটাতে নাই, তাহলে এই কাজটা আমরা কিভাবে করবো? আপনি কত ভার্সনে আছেন? 15 ভার্সন হলে অবশ্যই থাকবে আপু। যে রাউন্ড করা এটা 15 ভার্সন হলে অবশ্যই থাকবে। 15 ভার্সনে আমি নিজে চেক করছি। না, 17তে তো নাই। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি, 17 স্ক্রিন শেয়ার দেন দেখি। পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। এখন কথা হচ্ছে কি, এখান থেকে ধরে নেন আপনি এই যে বটন যে মাউসটা আছে আমার, এটার কালার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, কিন্তু আমি একটা সিলেকশন করলে তো সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। এটা সিলেকশন করে আমি এখন কালার দিচ্ছি, কিন্তু কালার তো সবগুলাতে হয়ে যাচ্ছে দেখেন, কিন্তু আমি তো কালার দিতে যাচ্ছি এটাতে। আচ্ছা না। কিন্তু এইভাবে এখন যদি আপনি কালার দিতে চান, তাহলে এখন রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, তারপরে এইভাবে কালার দিতে হচ্ছে। কিন্তু এই ধরনের আনগ্রুপ বা এই ঝামেলাগুলো এড়ানোর জন্য গ্রুপ সিলেকশন টুল। তাহলে দেখেন এটা আমি আবার গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কিন্তু আপনি আনগ্রুপ না করে এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে আপনি এটা কালার বা এটা মডিফাই করতে পারবেন। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে গ্রুপ সিলেকশনের বিষয়টা। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল, এখন এটা দেখে মনে হচ্ছে, ধরেন এখন ওই যে মাঝখানে যেটা আপনি হলুদ করছেন, এটা আমি ওই যে এটার উপরে যে লাল দুটা যে আছে এটার উপরে আনতে চাই, তখন তো আমরা ফটোশপে কি করতাম, এই যে লেয়ারটা চলে খালি আসছে, এটা কিভাবে ভাইয়া ফটোশপে কি যেভাবে করছেন? করতেন ওইভাবেই কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট আপ ডাউন করেন, যদি শিফট চাপেন তাহলে একবার উপরে চলে আসবে, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট করলে একবার করে নিচে নিচে আসবে। ও, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট জি। আরো একবার এই একবার। যখন ক্লাস নিছিলাম কয়েকটা নিয়ম দেখাচ্ছিলাম, তিনটা নিয়ম দেখাইছিলাম। যাই হোক আবার রিপিট করতেছি, এক হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপলে আপনার উপরে আসবে, এবং থার্ড ব্র্যাকেট বিপরীত চাপলে এটা নিচে যাবে, এটা হচ্ছে একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং টু ফন্ট করলে একেবারে উপরে চলে আসবে, আর ফরওয়ার্ড করলে আচ্ছা। একটা করে উপরে আসবে, যেমন বিং টু ফন্ট করলাম একেবারে উপরে চলে আসছে। এখান জি থেকে একটা, ভাইয়া। আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, এর প্রত্যেকটা এক একটা অংশ হচ্ছে এক একটা অবজেক্ট, এই যে হলুদটা এটাও একটা অবজেক্ট। সেক্ষেত্রেও এই অবজেক্টের ক্ষেত্রেও এটা যেহেতু আপনার অবজেক্ট একটা, এটাকেও সেহেতু আমাদের এটার যাবতীয় অপশনগুলো আমরা উপর থেকে ফাইলের অবজেক্টের ভিতরে পাবো। অবজেক্ট থেকে এই যে অ্যারেঞ্জ, এখান থেকে আপনি করতে পারেন, যেটা ইচ্ছা সেখান থেকেই করতে পারেন। আর ইলাস্ট্রেটরে কিছু কিছু বিষয় আমি দ্রুত যাচ্ছি, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর সেম। আর আই থিঙ্ক 60 নম্বর ক্লাসের আগেই আমি ইলাস্ট্রেটর শেষ করে দিব, তখন কাজের কোয়ালিটি ইমপ্রুভ করব। আরেকটা অফিস থেকে ফোন আসছে, আমি এখনই ব্যাগ আসতেছি। আপু তো দুঃখিত, আসলে অফিসে একটু গত 2 দিন একটু কাজের চাপ এত বেশি হয়ে গেছে, যার কারণে ফোনগুলো একটু বেশি আসতেছে। এটার কারণ হচ্ছে আজকে 2টা থেকে 6টা পর্যন্ত সরকার থেকে ক্লাস ভিজিট করতে পারে, 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস ভিজিট করতে পারে, এবং একটা সেমিনার হবে যেখানে সম্ভবত মাননীয় কি জানি বলতেছে, জুনায়েদ আহমেদ, আহ, মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ তিনি থাকতে পারে। এজন্য আপনারা চাইলে যে কেউ সেখানে ক্লাসে উপস্থিত হতে পারেন। তবে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে, কিন্তু আপনাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে। কেউ কি সেখানে উপস্থিত থাকতে যাচ্ছেন সে মিটিং এ? যদি থাকতে চান আমি আপনাদের ক্লাসের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। জি ভাই, গ্রুপে দিয়ে দেন লিংক। এখন ওখানে
এখন অফিস থেকে যেটা বলা হয়েছে যে সকল স্টুডেন্ট আর্ন করছে শুধু সেই স্টুডেন্টের লিংক দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমি আপনাদের লিংক দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে ওখান থেকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আর্ন করছেন কিনা, আপনাকে হ্যাঁ বলতে হবে। এখন যারা আর্ন করেননি তাদের দিক থেকে, আর বলা হয়েছে যে সকল স্টুডেন্ট আর্ন করছে তাদেরকে জয়েন করার জন্য। এখন আপনারা যদি, কারণ ওখানে যারা আর্ন করছে শুধু তাদেরকে নিয়ে মিটিংটা করা হবে। এখন গ্রুপের লিংক আর কি ওইটার লিংক আমাদের সম্ভবত দুপুরে আমাকে দেওয়া হবে। আমি তাহলে আপনাদের এদিক থেকে দিয়ে দিচ্ছি যারা যারা শুধুমাত্র দুই একজন কাকে করেই ক্লাসে সিলেক্ট করা হচ্ছে। আচ্ছা তারেক ভাই ভাইয়া আর্ন জি ভাইয়া আর্ন করছি বলা হলো, তারপর যদি যে প্রোফাইল ভিজিট করতে চাই তখন কি বলা হবে? কারণ আর্ন প্রোফাইল, তো করা হয়েছে না অনেকে। আচ্ছা এটা একটু সমস্যা হতে পারে, শুধুমাত্র তাদেরকে তারপর বিভিন্ন সেইটা প্রশ্ন আসল ভাই, টশ্ন করলে এটা মানে সমস্যা না হতে দিলে পারে না, 100% হবে। যদি কেউ মানে এটা কনফার্ম করতে চায়, সাইট ভিজিট করতে চায়, এখানে কোনো কিছু নাই। তো লিংক দিতে পারেন, কেউ যদি জয়েন করে আর্ন করলে জয়েন করবে। হ্যাঁ এখানে আর কি অফিস থেকে যেটা বলা হচ্ছে প্রত্যেক ব্যাচ থেকে যারা ভালো কথা বলতে পারে এবং আর্ন করছে তাদেরকে সিলেক্ট করা হচ্ছে, যে দুই একজন করে থাকবে ওই যেখানে যেহেতু সরকার থেকে ভিজিট করতে আসবে বা এদিক থেকে, এই জন্য শুধু তাদেরকে ওইখানে রাখা হচ্ছে। এখন ওখান থেকে আপনাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে যে কাউকে যে কোনো আর কি প্রশ্ন করতে পারে, প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা বিশাল আলোচনা হবে, এমনটা অফিস থেকে আমাকে বলা হয়েছে। আর এটা আলোচনাটা হবে 3টার দিকে। কে আজকে আপু থাকলেন? 3টার দিকে যাবে। আচ্ছা ফেরদৌসী তামান্না আপু, আপনি থাকতে যাচ্ছেন? ভাইয়া আমি শিওর না, আমার একটা প্রোগ্রাম আছে, যদি বাইরে থাকি তাহলে তো জয়েন করতে পারবো না, আর যদি এর মধ্যে আসতে পারি তাহলে তো করলাম। আচ্ছা ঠিক আছে, এদিকে আর কেউ জয়েন করতে চাচ্ছেন? ভাইয়া ওইটার ভিডিও কি দেয়া হবে? আহ, ওই ভিডিও তো ওই ক্লাসে সম্ভবত আমি থাকবো না, কেননা অন্যান্য ব্যাচের ক্লাস নেওয়ার সময় হয়তো আমাকে থাকতেছি। যেহেতু ওই ভিডিওটা অফিস থেকেই ওই ভিডিও লিঙ্কটা ক্রিয়েট করা হবে, ভিডিও রেকর্ডিং করা হবে কিনা এটাও আমি নিশ্চিত হচ্ছি না। সেক্ষেত্রে এদিকে যদি তারপরেও কারো জয়েন করার বা ওখান থেকে প্রশ্ন করলে বলতে হবে যে আর্ন করছি, কেননা এদিক থেকে যে কোম্পানি থেকে কাজ করা হচ্ছে বা হ্যাঁ যাই হোক সমস্যা নাই, কিন্তু এখানে আসার পরে পরিচয়টা দিলেও হয়, কিন্তু আবার এই যে পরিচয় না দিয়ে আবার চলে যাওয়ার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ব্যাগ আসি। এখানে দেখেন আমি এখানে পয়েন্টারটা কোথায় রাখছি, এখানে রাখছি। এখানে থাকা অবস্থায় আমি অল্টার চেপে এটা কপি করলাম, তাহলে দেখেন এটা কাকে কেন্দ্র করে রোটেট করতেছে, ওই পয়েন্টারকে রেখে আপনার এটা রোটেট করতেছে, শুধুমাত্র ওই পয়েন্টারটাকে রেখে। আমি কন্ট্রোল জেড গেলাম, পয়েন্টারটা যদি আমি এখন এখানে রাখি তাহলে দেখেন এই পয়েন্টারটাকে রেখে এখন সে রোটেট করতেছে। এখন দেখেন দ্রুততা কতটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি, তাহলে কথা হচ্ছে এই পয়েন্টারটা আপনি যেখানে রাখতেছেন সেখান থেকেই আপনার রোটেট হবে। এখন যেমন আমরা একটা ঘড়ি তৈরির ক্ষেত্রে একটা অপশন নিয়ে আসছিলাম, ওই অপশনটা আমরা আনবো কিভাবে, এটা করার জন্য আপনাকে অল্টার চেপে ক্লিক দিতে হবে। আর যদি আপনি সিম্পল ভাবে ক্লিক দেন তাহলে পয়েন্টারটা সরবে, আর যদি এখান থেকে আপনি সরাতে তাহলে অল্টার চেপে আপনাকে ক্লিক করতে হবে রোটেট থাকা অবস্থা, তাহলে এখানে রোটেটের যে পপআপ মেনুটা আসছে সেই পপআপ মেনুটা চলে আসবে। আর এখানে ডিগ্রির বিষয়টা কি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না? আমি আবার রিপিট করি ডিগ্রির বিষয়টা, যে 360 ডিগ্রি থেকে আমরা কেন কত ভাগ করতেছি, এটা এই বিষয়টা। জি ভাই, ওই যে ঘড়ি করার ক্ষেত্রে আসলে কতটুকু ডিসটেন্সটা হবে সেটার ক্ষেত্রে ভাই ডিগ্রিটা ইয়া করছেন আচ্ছা নাকি? ধরে নেন আমি একটা ঘড়ি তৈরি করতেছি, আমার ঘড়িতে ওখানে 36টা 36টা পয়েন্ট থাকবে, যেমন ঘড়িতে সাধারণত একটা 12টার ক্ষেত্রে 12টা পয়েন্ট, 36টা পয়েন্ট থাকবে। তাহলে আমি এখানে কত দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করব? যেমন ধরেন, 360। যেমন এখানে আমি এটা পুরো 10 দিয়ে। এটা দেখেন পুরোটাকে আমি ঘোরাবো, তাহলে হচ্ছে কত দিয়ে ভাগ করব? সিম্পল 10এই সম্ভবত, কিন্তু যেমন সেলফ অর্থাৎ 360 ডিভাইডেড ভাগ করব হচ্ছে ওই 36 দিয়ে ভাগ করব, 360 ডিভাইডেড, সরি কি যে চাপতেছি, 360 ডিভাইডেড 36। তাহলে দেখেন ডিগ্রি হচ্ছে, যদি আমরা ডিগ্রি বসাই তাহলে 10 বসাবো, আর যদি ডিগ্রি বাদ দিয়ে কাজ করতে চাই তাহলে সরাসরি 36 দিয়েই ভাগ ডিভাইডেড করে দিব। যেমন 36 ইন্টু 10 দিলে কিন্তু 360 হচ্ছে, এটা খুবই সিম্পল। যেমন এখান থেকে এটা আমি কয়টা করতে যাচ্ছি, 36টা করতে যাচ্ছি। এটা ছোট করে নিই, কেননা 36টা যদি কম অ্যাঙ্গেলে করি তাহলে এটা একেবারেই ছড়ায় যাবে, ছোট করে নিচ্ছি।
এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম। এখন আপনি কার সাথে এটাকে ঘুরাইতে চাচ্ছেন, এটাকে কেন্দ্রটা সেখান থেকে নির্ণয় করে দিতে। আমি এখানে রাখতেছি কিন্তু কোনো পয়েন্টার আসতেছে না। আমি যদি আমাকে অল্টার চেপে যদি আমি ক্লিক করি তবেই সে পয়েন্টটা আসবে আপনার। তাহলে এখানে রাখলাম, অল্টার চেপে রোটেট টুলে যাওয়া অবস্থায় অল্টার চেপে এখানে ক্লিক করলাম। এখন বলতেছি যে আমার কয়টা পয়েন্ট লাগবে, 36টা। আপনি সরাসরি এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেলও বসায় দিতে পারেন, 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিলেও যা হবে। আর আপনি যদি 360 ডিভাইডেড 36 দেন তাই হবে, ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। 36 দিলাম, তাহলে আপনাকে এইদিকে হিসাব করতে হচ্ছে না, ইলাস্ট্রেটর নিজে হিসাব করে নিচ্ছে। প্রিভিউ অন করে দেখতে পারেন কিরকম আছে, তারপর এটা কপি। তাহলে ঠিক কাজ হয়েছে, কাজ সম্ভবত হয়নি, আরেকবার করে দেখি কোথাও মিসিং গেছে। এখান থেকে অল্টার চেপে ক্লিক করলাম, 10 ডিগ্রি অ্যাঙ্গেলেই দিলাম, কপি। এই যে এটা আপনার টোটাল, এখানে এখন গুনে দেখেন টোটাল 36টা এখানে চলে আসছে। নাইট ভাই, জি ভাইয়া, টোটাল জি ভাইয়া। 36টা চলে আসছে। তাহলে এক দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি সরাসরি হাত দিয়ে করতে পারেন, রোটেট টুল রাখলাম, পয়েন্টারটা এখানে, এই যেমন এখানে আমি রাখলাম ক্লিক করে। এখন এখান থেকে আমি এটা অল্টার চেপে একটু নিলাম, এখন কন্ট্রোল ডি চাপতেছি, এখান থেকে এটা চলে আসলো। ওই, এখন এটা, ভাই জি ভাই। আচ্ছা, এটা তো যে আমাদেরকে ওই যে প্যান্ট্রোলের একটা ইয়ে দিছে না, হাত বাদে ওই ডান পাশে তো একটা কালকে একটা যে প্র্যাকটিস করার জন্য ইমেজ দিছিলাম। হুম। হ্যাঁ, এখন এই ইমেজটা আপনি যদি একটু দেখাইতেন, যে দুই একটা ইয়ে দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, চোখ বাড়ায় দিই। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই রিফ্লেক্ট টুলটা আসার পর, রিফ্লেক্ট টুলটা কোনটা আমি ফটোশপে গিয়ে একটু দেখাই, কারণ আসলে ফটোশপের কাজটাই ওইটাই, খালি চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আরো সহজে মাথায় চলে আসবে। ওই রিফ্লেক্ট টুল দিয়ে কিন্তু ওই যে গ্লাস ইফেক্ট আনে, যে গ্লাসে ওটাই টেবিলের আর উপরে কি, সবসময় রিয়েল লাইফ কল্পনা করলেই আমরা দ্রুত করতে পারবো। হ্যাঁ, এখন একটা পানি ভর্তি গ্লাস বা একটা ফ্লাওয়ারে রাখলো, এটা টেবিলের মধ্যে, রিফ্লেক্টটা কি গ্লাসের দেখেন, মধ্যে। এই যে এখান থেকে আমি একটু একটু চান্স নিয়ে আসতেছি। দেখেন এটা আমি ফটোশপে করতেছি, এটা ফটোশপে করতেছি। ফটোশপে দেখেন তো, আমরা যদি এই পাশে এটা নিয়ে যেতে যেতাম তাহলে কি করতাম, এই কর্নার, এই যে তীর অপশনটা আমি এই পাশে, আমার এটা তো বাম পাশে আছে, এটা আমি ডান পাশে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কিভাবে করব? মাউসের রাইট বাটন কন্ট্রোল ট্রান্সফর্ম, ট্রান্সফর কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজন্টাল, জি ভাইয়া। এই কাজটাই কিন্তু হচ্ছে। এটা হচ্ছে একটা, ঠিক এটা যদি এভাবে থাকতো, এটা যদি এখন আমি উপর থেকে নিচের দিকে করতে যাই, উপর থেকে তাহলে ভার্টিক্যাল করতাম, ওই কাজটাই কিন্তু ওখানে হচ্ছে। সেটা ওখানে যে কঠিন কিছু হচ্ছে এমনটা কিন্তু না। অর্থাৎ এটা এখান থেকে রিফ্লেক্ট করতেছে, বা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই জিনিসটা যারা বুঝছেন ওটাও খুব সহজে বুঝে যাবেন। তাহলে এটা ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক ওই কাজটাই করতেছে। তাহলে আমরা ওইরকম ধরনেরই এখানে একটা শেপ তৈরি করে ফেলি, ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল যেটা করতাম আসলে ওটাই। তাহলে এখান থেকে আপনি যেমন শেপের বিষয়ে অ্যাঙ্কর পয়েন্ট এগুলো অ্যাড না করে আপনি সরাসরি ওই যে শেপার টুল ওটা দিয়েও করতে পারেন, কিন্তু সমস্যা নেই, যেহেতু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছেই। আমি সরাসরি এটা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, এখানে পয়েন্টার আছে, পয়েন্ট তো নাই, তাহলে আমি শেপার টুল দিয়েই করি। যে একটা যেটা শেপার টুল দেখলাম আমরা, তাহলে শেপার টুল দিয়ে দ্রুত করা যাচ্ছে। যেখানে শেপার টুল নিয়ে এটা দিলাম, আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিয়ার। ঠিক ওই কাজটাই কিন্তু রিফ্লেক্টের যে টুলটা আছে ঠিক ওই কাজটাই করতেছে। তাহলে ধরেন এই যে এটা আমি ক্লিক করলাম, এই যে রিফ্লেক্ট টুলে এসে রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে আবার ঠিক একটা পয়েন্টার চলে আসছে, এ বলতেছে যে আমি কার সাথে রিফ্লেক্ট হব, কত দূর বরাবর রিফ্লেক্ট হব। দেখেন এই পয়েন্টারটা যদি, এই যে এখানে যে পয়েন্টারটা আছে আমি এই জায়গায় ক্লিক করি, এখান থেকে সে রিফ্লেক্ট করবে, অর্থাৎ এটা বরাবর রিফ্লেক্ট করবে। যদি এখানে ক্লিক করি, এটা সেন্টার মনে করে। হ্যাঁ এটাকে আপনি এখন সেন্টার হিসেবে ধরেন, এখান থেকে রিফ্লেক্ট করবে, এখানে ক্লিক করলে এখানে রিফ্লেক্ট করবে। তার মানে দেখেন এখান থেকে আমি কোন টুলে আসছি, কন্ট্রোল জেড চাপা হয়ে গেছে, দেখেন এটা আমি এখান থেকে রিফ্লেক্ট করতে, তাহলে এখানে আমি ক্লিক দিলাম, অল্টার চেপে ক্লিক দিচ্ছি, এটা ধরে অল্টার, সরি অন্য কোনো টুল গেলাম নাকি আবার,
সেই কাজ চলে আচ্ছা গেছে সমস্যা নেই। ইরেজার মধ্যে। আচ্ছা এইভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। আচ্ছা সরি, এখানে পয়েন্টার আমার সিলেক্ট করা ছিল। এই যে এখান থেকে ডিরেকশন, ওই যে একটা পয়েন্টার দিয়ে সিলেক্ট করছিলাম, ওই পয়েন্টারটা রিফ্লেক্ট হচ্ছিল। আসলে আমাদের তো পুরাটাই সিলেক্ট করতে হবে, এই যে পুরাটাই সিলেক্ট করলাম। আপনি যদি একটা পয়েন্টার সিলেক্ট ছিল ওই জন্য কিন্তু ওই সমস্যাটা হচ্ছিল। তার মানে এই যে এখান থেকে এই যে একটু আগে যে এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, শুধুমাত্র আসলে এই পয়েন্টারটা রিফ্লেক্ট হচ্ছিল। কিন্তু আমি পয়েন্টার সিলেক্ট না করে পুরাটাই যেহেতু করতে যাচ্ছি, পুরাটাই সিলেক্ট করলাম। এরপর রিফ্লেক্টে আসার পরে এখানে অল্টার চেপে ক্লিক দিলাম। এবার দেখেন, আশা করি তখন যেটা ওইভাবে চেঞ্জ হচ্ছিল ওটা বুঝতে পারছিলেন, কেননা আমার ডাইরেক্ট সিলেকশন যদি একটা। এখন দেখেন এখানে ফ্লিপ হরিজন্টাল একটা, ভার্টিক্যাল একটা। যখন আপনি হরিজন্টাল বরাবর করতে চাইবেন তখন হরিজন্টালে দিবেন। ওই যখন ফ্লিপ হরিজন্টাল করলাম, ফ্লিপ ভার্টিক্যাল করলাম। যখন ভার্টিক্যাল বরাবর করতেন তখন ভার্টিক্যাল বরাবর করবেন। এখন যে আমি ভার্টিক্যাল বরাবর রাখি, এখানে দেখেন এটা মুভ হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ঠিক ফটোশপে যেমন এই পাশ থেকে একটু আগে এই যে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশ থেকে এই পাশে, ওই কাজটাই কিন্তু এখানে হচ্ছে। এখন এখানে দুটো অপশন আছে, ওখানে এটা ছিল না ইলাস্ট্রেটরে, একটা হচ্ছে ওকে, একটা হচ্ছে কপি। ওখানে কিন্তু সাধারণত ওকে বিষয়টাই ছিল। ওকে করলে আপনার এই পাশ থেকে এটা মুভ হয়ে চলে আসবে, আর কপি করলে দুপাশেই থাকবে। দেখেন কপি করছি, দুপাশেই থাকতেছে। আর রিফ্লেক্টের ক্ষেত্রেও আপনি যদি এখন আরেকভাবে করেন, এটা আমি এটা আবার ঘুরাই নিই এই পাশ থেকে, ঠিক এটাও তেমন। আর যদি পয়েন্টার এর আগে পয়েন্টার সিলেক্ট করা ছিল ওই জন্য সমস্যাটা হচ্ছিল। সিলেক্ট পুরোটাই সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলে আসলাম, এই পয়েন্টারটা আপনি যেখানে রাখবেন, তার মানে এখানে গ্যাপ রেখে এবার কাজটা করবে ও যদি করে কাজটা। আমি প্রিভিউ অন করতেছি, এখানে হরিজন্টাল রাখলাম। যদি কপি করি দেখেন এই যে এটাকে বরাবর এখানে যতটুকু ফাঁকা রাখছিলাম এখানেও ততটুকু। এবার যদি আমি লাগায় রাখতে চাই, তাহলে এখানে সিলেক্ট করে এই জায়গায় অল্টার চেপে ক্লিক করলাম। এখন আপনি হরিজন্টাল দিলাম, এখান থেকে আমি যে কপি করতে চাই কপি, তাহলে এখন দেখেন একসঙ্গে দুটো লেগে আছে। তার মানে এখান থেকে আমরা ফ্রি হরিজন্টাল বা ভার্টিক্যাল যেটা করতেছি সেটাই কিন্তু এখানে রিফ্লেক্টের কাজটা করতেছি। আই থিংক ফটোশপের আইডিয়া গুলো দিলে তখন আসলে মোটামুটি অনেকই ক্লিয়ার হয়ে যেতেছে। কারণ মানে আমার কাছে লাগতেছে যে দেখা, আমি ভিডিও গুলো দেখার পরও লাগতেছে আনইজি লাগতেছে, কারণ আমি কোনো সময়ই ইলাস্ট্রেটরে হাতই দিইনি। দেখেন সিমিলার, এই যে এখানে রোটেটের কাজটা করলাম ওটাই কিন্তু ফটোশপের ক্ষেত্রে আছে। এটা আমি আগে জানতাম না, আপনাদের কাজ দেখা দেখে রিসার্চ করতে গিয়ে দেখলাম এখানে যে ঘড়ির বিষয়টা আছে এটাও কিন্তু ফটোশপে করা যায়। যেমন এখান থেকে আমি এটা নিলাম, সরাসরি হবে কিনা জানি না, একটু ট্রাই করে দেখি তাও। এখন এখান থেকে রোটেটেড ফুডের দিয়ে ভাই ফুডের এটা দেখাইছিলেন না একদিন? হ্যাঁ দেখাইছিলাম। এখানে কিন্তু আবার ঘড়ির যে আমরা অ্যাঙ্গেল বরাবর যে হ্যাঁ দেখাইছিলাম। আমি অন্যভাবে করছিলাম, কপি পেস্ট করে এই যে কন্ট্রোল টি নিলাম, কন্ট্রোল টি নেওয়ার পর এখানে রোটেটের অপশন কোনটা, এটা আমি যেহেতু কত অ্যাঙ্গেল বরাবর নিয়ে যাব, অর্থাৎ এখানে আমাদের হিসাব করে নিচ্ছে ক্যালকুলেটর, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 12, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। তাহলে এখানে আমি লিখে দিই 30 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। তো এটাই ঘুরতেছে। এখন পয়েন্টার সিলেক্ট করতে হবে, এখান থেকে পয়েন্টার। আচ্ছা যাক, ওটা একটু মাথা খাটালে এখানে করা যাবে, কিন্তু সরাসরি এখন আপাতত মাথায় আসতো না। একটু দেখলে 2-2.5 মিনিট দেখলে বুঝতে পারবো। ওখানেও ফটোশপে করা যাবে, ওই যে ফুড ফেলারটার দিন দেখাইছিলাম ওটাও কিন্তু। তবে আসলে রোটেটটা এখান থেকে করে আরেকটা জিনিস কি দেখেন, একটা জিনিস বলে যে যারা এখন ফটোশপে এখনো ফ্ল্যাট ডিজাইন গুলো করতেছেন, আপনারা কিন্তু যেমন গতকাল মনে হয় বলছিলাম যে এখন শেপ গুলো তৈরি করে কিন্তু ফটোশপ থেকে মনে করেন শেপটা তৈরি করতে অসুবিধা হচ্ছে, আপনি ইলাস্ট্রেটর থেকে শেপ গুলো তৈরি করে নিতে পারেন। আরেকটা গতকাল স্পেশাল টুল দেখাচ্ছিলাম, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কিন্তু খুবই একটা স্পেশাল টুল, যারা গতকালের ভিডিওটা দেখেননি তারা এই শেপ বিল্ডার টুলের ভিডিওটা দেখে নিন। হ্যাঁ গতকালকে তো শরীয়তপুর না কোন জায়গার একটা ক্লাস আমাদের। জি আপনাদের ক্লাসটা আমি গতকাল ওই রেকর্ডিং সেভ করতে যাই স্টপ বাটনে ক্লিক করে দিয়েছি, যার কারণে মিসিং গেছে। আর এই কারণে শরীয়তপুরের ব্যাচের ক্লাসটা দিছিলাম, সেম ক্লাস হয়েছিল। আমি ভাইয়া ভুলে আসলে আমি মনে করছি এটা ভাইয়া কি অন্যটা ক্লাস দিয়ে যে আমি নাই। জি সেম আপনাদের ওখানে শেষের দিকে সেম ক্লাস হয়েছিল, যার কারণে ওই ভিডিওটা দিয়ে দিছি। হ্যাঁ আপু বলেন। ফটোশপের যদি কোনো ফাইল ইলাস্ট্রেটর অন করে এরকম তো করা যায়, তাহলে এটা কি ভেক্টর হয়ে যাবে? না, ফটোশপের ফাইল ওপেন করলে ভেক্টর হবে না। আর এবং ইলাস্ট্রেটর ফাইল যদি আপনি ফটোশপে ওপেন করতে চান সেক্ষেত্রেও সেটা আর রাস্টার হয়ে যাবে। তবে তাহলে মানে ফটোশপে যেটা করছি ওটা ওই প্রথম থেকে আবার করতে হবে?
ধরতে গেলে তেমনটাই। এখন দেখেন আমি ফটোশপের একটা ফ্লেয়ার এখানে ওপেন করতেছি ইলাস্ট্রেটর, তাহলে কি কি আসতেছে? ফটোশপের একটা ফ্লেয়ার আমি ইলাস্ট্রেটর ওপেন দিচ্ছি, ওপেন দিলাম। আর যেমন পিক বেস্ট, আচ্ছা এটা ওপেন দিচ্ছি। দেখেন ওপেন দিলে কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, কনভার্ট লেয়ার টু অবজেক্ট, অর্থাৎ লেয়ারগুলো আপনার অবজেক্ট হয়ে যাচ্ছে। দেখি কি কি অপশন আসে। আচ্ছা অবজেক্টেই করি। আচ্ছা ভেক্টর হলে তো ভালোই। এখান থেকে যদি এখন কালারটা সরাসরি চেঞ্জ করা যায় তাহলে এটার আপনার ভেক্টর হয়েছে বললেই চলে। ওকে আপু এটা ভেক্টর হয়েছে, যেটা যেটা চেঞ্জ করা গেছে এখান থেকে এটা ভেক্টর হয়েছে। হ্যাঁ আমি ওপেন করে দেখছি এরকম হয়। যদি এটা এদিক থেকে এটা ভেক্টর, ওকে দেখবো একটা ফাইল সাবমিট করে শাটারস্টকে। শাটারস্টকের আপনার ওই ফাইল রিভিউ বা ভেক্টর যদি না হয় তাহলে তো সাবমিট নিবে না। আচ্ছা আর ডিপিএস ফাইল, আচ্ছা শাটারস্টক টেক্সটগুলো কি আপনার আউটলাইন করে দিতে হয়? ক্রিয়েট, হ্যাঁ আউটলাইন করতে হয়। তাহলে তো দেখতেছি আপু সমস্যা নেই, এখানে করলে তো এখানে সহজে হয়ে যাচ্ছে। ওকে এটা আপু মানে ভাই ফটোশপের যে ফাইলগুলো রেডি করা হয়েছে ওইগুলো ইলাস্ট্রেটরে এনে পেস্ট করে ওই মার্কেট প্লেস গুলোতে দেওয়া যাবে। না এখন যখন আমি এটা সরাসরি ওপেন করলাম তাহলে এটা আমি এখন এখন এখানে 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 একটা দেখেন, এখানে যে আপনার এই যে ব্লিডের অপশনগুলো এগুলা আপনাকে ঠিকঠাক করতে হবে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ব্লিডের অপশনটা যেভাবে থাকে যেমন ব্লিডের অপশনগুলো কিন্তু হিসেবে নাই। এটা আছে আমি এটা ইপিএস ব্লিড লাগে না ভাই শাটারস্টকে দিতে গেলে। আচ্ছা ঠিক আছে ইলাস্ট্রেটর, মেইন সাইজটা ওটা নিলেই হয়। আচ্ছা ঠিক আছে আমি এটা ইপিএস এ সিলেক্ট করে সেভ করে দেখি। ইপিএস ডেস্কটপ কত 10 এ করব? আচ্ছা থাক সিসিতে থাক। 10 এর দিতে হয়। হ্যাঁ ওটাতে 10 এ দিতে হয় আমি জানি, সিসিতে থাক। ঠিক সিমিলার ভাবে আপনার পিএনজি ট্রির ক্ষেত্রে আপনাকে কমপক্ষে সিএস6 এ দিতে হবে। এটা ক্লোজ করলাম। তাহলে এনজিটি তে তো ভাই ইলাস্ট্রেটর নেয় না? হ্যাঁ না ইলাস্ট্রেটর নেই এখানে, ইলাস্ট্রেটর ফটোশপ দুটাই নেই, তাহলে ইপিএস। ওকে আপু করা যাচ্ছে। আর ইমেজের ক্ষেত্রে বাইরে যেগুলো যেভাবে আছে সেভাবে করে দেন। আর এটা আছে স্মার্ট অবজেক্টে, এটা আবার যাবে না, যেটা স্মার্ট অবজেক্ট আছে এটা যাবে না। আর যেগুলো আমরা সরাসরি শেপ আকারে নিছিলাম সেগুলো সহজে যাচ্ছে। এগুলো তাহলে যেটুকু যাচ্ছে না ওটুকু হালকা মডিফাই এখান থেকে করে নিলেন, তাহলে অনেক দ্রুতই হয়ে যাচ্ছে। ওকে আর লিটন ভাই যেটা বললেন যে প্র্যাকটিসের বিষয়টা, ফাইলে আমি এখান থেকে এটা প্লেস করি। আচ্ছা বৃত্তটারটা আগে দেখাই। ভাই হ্যাঁ ভাই, রুডুল ভাই হ্যাঁ ভাই বলেন। কিছু বললেন নাকি? না বললাম যে এই যে আপনি এটা দেখাইতে বললেন এটাতে আসতেছে না না ওই যে না ভাই এদিকে বলেনি। না ওই যে পাথর দিয়েটা ভাই, হ্যাঁ পাথের ইয়াটা এটাই দেখাচ্ছি। দেখেন এটা আমি লক কন্ট্রোল, হ্যাঁ পেন টুল দিয়ে, এটা কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে, হ্যাঁ কোন পেন টুল কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, কেননা না এটা সরে গেলে তো সমস্যা, এইজন্য লক করে নিয়ে নিছি। লক করার পর পেন টুলে চলে আসলাম। এখানে দেখেন একটা নাম্বারিং এর বিষয় আছে, 1 2 3 4 5 টা এই দিক থেকে তো আছে, এটা 5টা আছে, এজন্য 5টা নাম্বারিং। আর এখানে টিপ দিয়ে দেখাই দিয়েছে যে আপনি কোন পাশে যাবেন, তাহলে এটা এই পাশে যাবেন, এটা এখান থেকে ও পাশে যাবেন। তাহলে সিম্পল এখান থেকে এখানে একটা পয়েন্ট হবে আপনার, জাস্ট ক্লিক করলেন, তারপর এখানে একটা পয়েন্ট, এখানে এসে শেষ করলেন, কন্ট্রোল থেকে ইএসই চাপবে, এটা শেষ। তারপর হচ্ছে 2, তাহলে এখান থেকে ধরে এখানে পর্যন্ত রাখলেন, তারপর এখান থেকে ধরে এই যে এখানে পর্যন্ত রাখলেন, বা এটা যত দূর আছে এটা আপনার এখান থেকে এটা কমায় এই পাশ থেকে এই পাশে দিয়ে দেন, তাহলে এটা শেষ। এটা আপনার কিবোর্ডের কি ইএসসি, বুঝি নাই তো। ইএসসি ওই যে কর্নার যে বাটনটা আছে ইএসসি, ও স্কেপ, হ্যাঁ স্কেপ ইএসসি বাটন, ওটা ঠিক সিমিলার। এটা এখান থেকে এই পাশে যাবে, আবার প্যান টুলে আসলাম, আসার পরে এই যে এখান থেকে ক্লিক করলাম, তারপরে এইদিকে কোথাও ক্লিক না দিয়ে এই যেমন এখানে দেখাই দিছে, আর এটা কতটা উপরের দিকে যাবে, তার মানে এতটুকু উপরের দিকে যাইতে বলছে, যদিও এখানে ফুলি মেরতেছে না, মিলার জন্য আরেকটু বেশি উপরে যাইতে হচ্ছে। তাহলে এখানে উপরে গেলাম, তারপরে এখান থেকে আবার এই পয়েন্টটাতে এসে আপনার এটা আপনার মিলার জন্য যতটুকু লাগে ততটুকু আপনি করে নেন। যদি ওই দিক থেকে যদি এটা হচ্ছে না তাহলে এখান থেকে এটা মিলাইলাম, আর এটা কন্ট্রোল চেপে হ্যান্ডেলটা এখানে নিচে নামাই দিলাম, এটা সমান করে দিলাম। এবার দেখেন মিলে যাওয়ার কথা, যে এবার মিলে গেছে।
আর যদি পনের বাটনটা না চাপতে চান তাহলে অল্টার চেপে শুধু এইভাবে মাউসটা ড্র্যাগ করে দিলেই চলে আসবে। পরেরটাতে দেখাচ্ছি। তাহলে এই যে এখানকার এটা হয়ে গেছে। ঠিক সিমিলার পরেরটা, এখানে এটা জাস্ট ক্লিক করলাম, এখন আস্তে আস্তে কিন্তু এই পয়েন্টারগুলো ওরা তুলে দিচ্ছে। এই যে এখান থেকে হালকা করে কতটুকু তুললাম। এখন দেখেন একটু আগে দেখলাম যেমন এই বৃত্তটা করার ক্ষেত্রে এটা কতটুকু আমরা উপরে উঠাইছিলাম, এখানে কিন্তু রাখেনি। আপনি সেই হিসাবে এটা একটু উপরে নিচে নামায় দেন, তারপর এখান থেকে আবার এটা দিয়ে দেন। ঠিক সিমিলার এখান থেকে এটা। এখন এখানে রাউন্ডেড যে প্র্যাকটিসটা আছে ওটা হয়ে যাচ্ছে। এটা এভাবে প্র্যাকটিস করার কথা বলছেন। অর্থাৎ এখানে দেখেন আপনার কোন আইডিয়াটা জেনারেট হচ্ছে। তার মানে একটা বৃত্ত করার জন্য আপনাকে হ্যান্ডেলটা কতটা লম্বা করা হতে পারে। যেন আমরা এখান থেকে লম্বা করছিলাম কিন্তু পরে ছোট করে দিচ্ছি। এই আইডিয়াগুলো জেনারেট হবে যে কোনটার জন্য হ্যান্ডেলটা কত বড় হতে পারে। আর সাধারণত একটা ফ্রিলি বৃত্ত আর্ট করা অনেক কঠিন পেন টুল দিয়ে। রাখলাম সিমিলার। এখানে আইডিয়াটা দিয়ে দিচ্ছে যে এটা সাধারণত এত বড় হয়ে থাকে এখানে, আর এখানেও সেম। এইভাবে প্র্যাকটিস করার কথা বলছিলাম। বাকি বাদ যেটা আছে এটাও প্লেস করে আরেকটা ইমেজ দিছিলাম, সেটা আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পেন টুলটা একটু দ্রুত আয়ত্তে চলে আসে। সরি, ফ্লু আচ্ছা করোনা তাই না? আসলে না না বাইরে হ্যাঁ বাইরে তো যায় না। এটার মেনটা হচ্ছে আসলে শুক্রবার ছাড়া তেমন একটা বিশ্রাম পাওয়া যায় না। আর একটা আমার দিক থেকে কথা বলা বা এটা একটু চুপ করে থাকার হাতে কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। যাই হোক সমস্যা নেই। জি ভাই। বিপুল ভাই, আমার দেখা একজন টিচার আছেন সিনিয়র, কিন্তু আমার খুব ফ্রেন্ড হচ্ছেন কলেজে। হ্যাঁ জি হয়তো ক্যামেরা বা আছি চিনতে পারেন, খুব আমার ঘনিষ্ঠ মানুষ সিনিয়র রজতকান্তি সম্মান। উন্নভাবে পড়াইতেন, এখনো পড়ান। আপনি যেভাবে পড়াইতেন এরকম সারাদিন কথা বলে, বেশি দিন এরকম কথা বললে বলার যে ইয়ে আছে না, লেডিং স্পেলিং যা আছে সে একদম ধরে ফেলবে। আচ্ছা যাক, আর কম্পিউটার বিষয়ে বলতে আমাকে কখনোই খারাপ লাগে না, সবসময় খুব ভালোই লাগে। ঠিক আছে, এটা মজা লাগে ভাই, কারণ আমি না পারলেও আমি অনেক দেখছি, এটা আপনি আমাদেরকে দেখাইতেছেন, আমি অনেক টিউটোরিয়াল দেখছি, ভাইয়া দেখে মজা। কালকে যে একটা মেইলের কথা বলছিলাম, ওকে ফাইবার থেকে যে একটা মেইল আসলো। ওকে আপু এটা সবাইরই দিছে, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ এটা কোনো প্রবলেম না, যেটা মেল আসছে এটা এখন একটা আছে আপনি ইউএসএ পারসন করবো না এটা না। না, এটা একটা অপশন ইয়েস নো বলতে কি, আর ইউএসএ পারসন এটা নো দেওয়াটাই পারফেক্ট। কিন্তু এটা আপাতত কোনো কিছু করার দরকার নেই। এটা আমি পরে দেখছি বলতেছে আপনি ইউএসএ পারসন কিনা আপনার ট্যাক্সের বিষয় এখানে বলা হয়েছে। এখন এটা নো দিয়ে ওকে করাটা পারফেক্ট। তবে আমি আমি আপনাদের এটা আপডেট জানাই দিয়ে দিচ্ছি, আপাতত কিছু করার দরকার নেই, সমস্যা নেই। ভাই এটা মানে 30 দিন পর্যন্ত থাকবে না? 30 দিন বলতে কি নোটিফিকেশনটা আপনার এখানে এটা সেটিং এর ভিতরে আপনার চলে আসছে অপশনটা। 30 দিন পর্যন্ত যদি আপনার এটা থেকে যাবে। জিজ্ঞেস করলে যে ইউএস এর পারসন কিনা, এটা ইয়েস অর এটা নো। ইউএস এর পারসন কেন, যেমন ইউএস এর ক্ষেত্রে ওদের তো ট্যাক্স এর বিষয়টা আছে, যদিও ফ্রিল্যান্সারদের বাংলাদেশে এখনো ট্যাক্স দিতে হচ্ছে না। এখানে ট্যাক্স এর বিষয়টা যদি ইউএস এর পারসন হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স চার্জ করা হবে, ওই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় কিছু না দিলেই ভালো, না এটা কয়দিন পরে এমনিতে চলে যাবে। না, এটা সেটিংটা রাখতে হবে। কেন আমি এখানে যেটা নির্ণয় চিন্তা করতেছি, আমরা যদি নো দেই, এখানে বলছে সেক্ষেত্রে আমাদের অর্ডার পাওয়ার উপর কোনো একটা চাপ আসে কিনা বা অর্ডার কমে যেতে পারে কিনা, এটা নিয়ে একটু চিন্তিত আছে। যার কারণে আমি আপনাদের এখন এটা সিলেক্ট করতে বলিনি। আমি এদিকে যারা অনেকদিন আগে থেকে ফাইবারে কাজ করতেছে তাদের সাথে ব্যাপারটা যেমন কি একটা বলছেন না, এখানে ওখানে যেটা আপু বলছে আমি বলতেছি বিষয়টা আমি বুঝতে পারছি। ওখানে যেটা বলতেছে যারা ইউএসএ পারসন আছে তাদেরকে কিন্তু ট্যাক্স দিতেই হয়, বাংলাদেশের মতো ট্যাক্স কাকে দিচ্ছে এমনটা কিন্তু না ইউএসএ এর ক্ষেত্রে। এক্ষেত্রে ইউএসএ সরকার যেটা নির্ধারণ করছে, যারা ইউএসএ পারসন, যারা ইউএসএ থেকে কাজগুলো করতেছে তাদেরকেও এই ফ্রিল্যান্সিং করতেছে তাদেরকেও ট্যাক্স দিতে হবে, এখন ট্যাক্স পাওয়ার জন্য ওরা ফাইবার থেকে যোগাযোগ করছে। এখন ফাইবার আপনাকে বা আমাকে জিজ্ঞেস করছে আপনি যে কাজগুলো করতেছেন আপনি কি ইউএসএ তে বসে কাজগুলো করতেছেন না ইউএসএ এর বাইরে থেকে কাজগুলো করতেছেন, অর্থাৎ আমেরিকাতে বসে কাজ করতেছেন না আমেরিকার বাইরে বসে কাজ করতেছেন। আমরা সহসাই আমরা তো ইউএসএ তে বসে কাজ করতেছি না বাংলাদেশে, সেই হিসাবে তো এটা নো হওয়ার কথা, তাই না? লেখাটা দেখবেন এমনটাই বলা হয়েছে, সেই হিসাবে এটা নো হওয়ার কথা। কিন্তু আমি চিন্তা করতেছি আমরা যদি নো দেই সেক্ষেত্রে অর্ডার আসার ক্ষেত্রে কোনো প্রভাব আসতে পারে কিনা, এটা কনফার্ম হয়ে আপনাদের জানাবো আর কি, ফুললি কনফার্ম যেটা করবো যেন কোনো ভুল না যায়।
আমি জানি আমার যেটা এটা নয়ে হবে, পুরো লেখাটা পড়ে যেটা বুঝতেছি নয়ে হবে। আচ্ছা এখন আমি তো দিছি, মানে আমরা যদি ইউএস পারসন হই জি তাহলে এটা ফিল আপ করতে হ্যাঁ, হবে। যদি ইউএসএ পার্সন হন সেক্ষেত্রে, আর ইউএসএ পার্সন যেহেতু না সেক্ষেত্রে নয়ে হবে। কিন্তু কিছু কিছু ট্রিক্স আছে যেটার ক্ষেত্রে আমাদের আসলে মিথ্যাটাও কিছু কিছু ক্ষেত্রে এটার ক্ষেত্রে করতে হয়, যেটা আপনার অর্ডার আসার চান্সটাও কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকতে পারে। আচ্ছা অ্যাটেন্ডেন্সে আসতেছি।